নমস্কার প্রিয় শ্রোতাগণ, আবারও একটা নতুন গল্পে আপনাকে স্বাগতম জানাই। বিভিন্ন ভৌতিক রহস্য অলৌকিক গল্প দিয়ে ঘেরা আমাদের এই ভয়ের ঠিকানা ইউটিউব চ্যানেল। আজকের গল্প আমরা শুনতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1984 সালে 12 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠকরা মূলত চেনে পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়াও তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি। ছোট গল্পের মধ্যে একটি অতি জনপ্রিয় গল্প আছে বাক্সবদল। 1950 সালে 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজ আমাদের ভয়ের ঠিকানা ইউটিউব চ্যানেলে শোনানো হবে তার লেখা একটি ছোট গল্প অভিশপ্ত। এই গল্পটি আমরা নিয়েছি দীপায়ন থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সম্ভার থেকে। আজকের গল্প পাঠে আমি বিকাশ। আজকের গল্প শুরু হচ্ছে অভিশপ্ত। আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর 3 আগেকার কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এই অঞ্চলে একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকোয় উঠলাম। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। কিন্তু সন্ধ্যার কিছু আগে আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে অল্প করে চতুর্দশীর চাঁদের আলো দেখা যাচ্ছে। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পৌঁছালাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি ভেজা জঙ্গলে মেঘে আদো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছুঁয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি দেখি ছোট ছোট খাল ও নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইল দক্ষিণ পশ্চিমে হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো। খালের দুপারের নির্জন জঙ্গলের চাঁদের জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছয়ের মধ্যে, এসব জঙ্গলে, বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনে নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝে আমাদের নৌকোয় ছিল মোটি একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে, এত রাতে সে নদী পাড়ি দিতে জমাতে পারবো না, এখানেই নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদের অস্ত গেল। কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললাম, আরে মশাই, এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার ওপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকের ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না, আর ঘুমোনো ঠিক না, আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও আর জেগে বলে আছে মনে হলো না।
ভাবলুম তবে আমিই বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি, আমিও একটু ঘুমিয়ে নিই। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথাও গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামোফোন? এ বনে এত রাতে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলুম, গ্রামোফোন না, অন্ধকারে জঙ্গলের গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর তো করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশী তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও ঠিক অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো। তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার কালো, বনভূমি নীরব, শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বইছে। আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে গাছের ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীকে ডেকে তুলি, আবার ভাবলাম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কী হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে এক স্পষ্ট উচ্চ আর্তকরুণ ঝিঝি পোকার রবের মতো শোনা যাচ্ছে। তোমরা কারা যাচ্ছো? আমরা আমাদের নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশাই, ও মশাই, আরে উঠুন উঠুন মশাই। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয় তার গলার স্বর কাঁপছিল। বললে, এ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু? সঙ্গী উঠে জিজ্ঞাসা করলে, কি 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 হলো, কি হলো, ডাকলেন কেন? কোনো জানোয়ার টানোয়ার এলো নাকি? আমি আমাদের সব বললাম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে লইলাম। চারিদিকে আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললেন, হ্যাঁ বাবু, বাদিকে কীর্তিপাশার গড়। সঙ্গী বললেন, তবে তুই এত রাতে এখানে নৌকা রাখলি কেন? বেকুব কথাকার। মাঝি বললেন, তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকো পিছিয়ে দেওয়ার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম, কি মশাই, কি ব্যাপার মশাই, আপনি কিছু জানেন নাকি? ভয়ে যতটা না হোক বিস্ময় আমরা কেমন যেন হয়ে গিয়েছিলাম। সঙ্গী বললেন, ওরে তোর সেই কেরোসিনের ডিব্বাটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখন ঢের। মাঝিকে বললাম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুমটা ভেঙে গেল। আমি আরও দুবার নৌকা পেয়ে যেতে যেতে এই ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটাই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকার মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকা মাঝিদের পরিচিত নয়, সেইটাই আপনাকে বলি শুনুন। তারপর কেরোসিনের ডিব্বার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম। 300 বছর আগেকার কথা। সুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার।
এ অঞ্চলে তখন বারভূঁইয়ার দুই প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ইশাখা মসনদী আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাইরের সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের জন্য ওত পেতে বসে থাকত। সে সময় ওখানে এরকম জঙ্গল ছিল না। এত সমস্ত জায়গা তখন কীর্তিরায়ের অধিকারে ছিল। মগ জলদস্যুদের সঙ্গে অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্যে এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন একটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার এখনও চিহ্ন আছে। কীর্তিরায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। জমিদার এমনকি নিজের জমিদারের মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন স্ত্রী কন্যা লুটপাট করত। কীর্তিরায়ের পাশে জমিদারি ছিল কীর্তিরায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার রাজার স্বাধীন রাজার চেয়েও বেশি ছিল। কীর্তিরায়ের বন্ধু মারা গেলে তার ছেলে নরনারায়ণ রায় বাবার জমিদারি ভার পান। নরনারায়ণ রায়ের তখন সবে যৌবনকাল, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তিরায়ের ছেলে চঞ্চল রায়ের সমবয়সীয় বন্ধু। সেবার কীর্তিরায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যের দিন কতকের জন্যে বেড়াতে এলেন। চঞ্চল রায়ের পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণ রায়কে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় কম বয়সী হলেও একটু গম্ভীর প্রকৃতি। বন্ধুর বউয়ের ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার পাগড়ি খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই পাগড়ি চাপা। যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন তার প্রিয় তলোয়ারটা, দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বার হারিয়ে গেল। আবার 5 বারই অসম্পূর্ণ অপ্রত্যাশিত জায়গা থেকে খুঁজে পাওয়া গেল। পানে এমন সব জিনিসের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই পানের উপকরণ নয়। বন্ধুর বউয়ের সাথে কিছুতেই এঁটে উঠতে না পেরে নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর বউ একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুশি হলেও বাইরে বউকে বললেন, 2 দিনের জন্য ঘুরতে এসেছে বেচারি, ওকে তুমি যেরকম জ্বালাতন করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তিরায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে হঠাৎ গৌড়ে যেতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুর বউ কখন কি করে বসে সেই ভয়ে কয়েকদিন থাকার পর নিজের বজরায় উঠে চেপে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বললে, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোককে সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রামমঙ্গলের মোহনা ছাড়িয়ে একটু যাবার পরেই জলদস্যুদের দ্বারা আক্রমণ হলো। দুপুরবেলা, তাই সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ। সামনে এবার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরা রক্ষীদের কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ ঠেকাতে হাঁটুতে কিসের খোঁচা খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার জায়গায় শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় তারার মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে তারা বলে মনে হয়েছিল তা আসলে একটি জানালা থেকে ঢুকে আসা বাইরের আলো।
আরও কয়েকদিন আরও কয়েক রাত কেটে গেল। কেউ তার জন্য খাবার আনলেন না। তিনি বুঝলেন তারা যাকে এখানে এনেছে তারা না খেতে দিয়ে মেরে ফেলবাই তাদের উদ্দেশ্য। ভাবসাব দেখে মনে হচ্ছে যে সামনে মৃত্যু, নির্মম মৃত্যু হতে চলেছে। সেদিনটাও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবশ্য নরনারায়ণের চোখের সামনে থেকে সেই জানালার শেষ আলোয় তা মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরে পাথরের মেঝেতে শুয়ে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ পর, কতক্ষণ তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার ঘুম ঘুম ভাবটা কেটে গেল। তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে তারই বন্ধুর বউ লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটা আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইশারা করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হলো, এসব স্বপ্ন নয় তো। কিন্তু ওই যে প্রদীপের উজ্জ্বল আলোয় ভিজে দেওয়ালের সবুজ শ্যাওলার দল স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নরনারায়ণ শক্তিমান যুবক, খিদেতে দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার খুঁজতে তিনি তাড়াতাড়ি করে বন্ধুর বউয়ের পেছন পেছন চললেন। একটা বাঁকা পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, তুমি এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে খেয়ে নিও, তারপর যত শিগগিরই পারো পালিয়ে যাও। ব্যাপারটা কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তিরায়ের জমিদারির পাশেই, এবং তার অবর্তমানে কীর্তিরায় ভবিষ্যৎ জমিদার। অত বড় ভূসম্পদ সৈন্য সামন্ত কীর্তিরায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুর বউয়ের মুখের সেই দুষ্টু হাসির চিহ্ন নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতো স্নেহে কোমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার, কাছেই খালের জল, জোয়ার ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দ করে বড় নদীর দিকে কে ছুটছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরান, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাইটি, তিনি কিচ্ছু জানেন না। এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্য তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গৌর টৌর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুর বউয়ের মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজই জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে, তাকে দিয়ে দুপুর রাত্রের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই নরনারায়ণ বললেন, বউ ঠাকুরন, আমার এক বোন ছোটোবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মর মতো মুখখানি চোখের জলে ভেসে গেলেন। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাইনি, তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরানের কোনো ক্ষতি করবে না তুমি। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো ক্ষতি করব না। চলে যাওয়ার সময় নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি যত দূরে পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সে অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন।
লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের ঘরের দিকে ফিরলেন। একটু দূরেই গিয়ে তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। তা দেখে ভয় তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! এরা কি তবে জানতে পেরেছে? তাড়াতাড়ি করে গিয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলে যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে বোধহয় গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজনীতিতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাস রোধ করে তাকে হত্যা করেছেন শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরেই তার কানে গেল বাসুন্তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ ওঠার পর নিজের প্রাসাদের ছাদে বেড়াতে বেড়াতে চারিদিকের সুন্দর আলোয় সাগরের দিকে তাকিয়ে ধীরচিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বৌঠাকুরানীর মুখে দুষ্টু হাসিটা তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই রক্ত নরনারায়ণের ধমনীতে নিচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলে গিয়েছিলাম বৌঠাকুরন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখ ছিপে স্বরূপে জাহাজে ভরে গিয়েছে। আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদের দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগলো। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তি রায় আগে থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। এই কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেসের সুদক্ষ নৌবীর তার পরিচালনে 10খানা সুলভ চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নৌয়ার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হলো। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেসের দুখানা কামানবাহী সুলভ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পেছনে দাঁড় করালো। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিকে আক্রমণ করবার জন্য তৈরি হলো। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্ধে খুব দূরে নয়। কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বিকেলের দিকে রোজারিও কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থা খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদী দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। হঠাৎ নরনারায়ণের চোখের সামনে বন্ধুর বউয়ের সেই রাতের কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করছেনটা কি? এই রকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছে? নরনারায়ণ রায় হুমকি জারি করলেন,
কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো, ঘরের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় অনেক অবাক হলেন। তিনি তখনই নিজে ঘরের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস ঘরের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা ঘরের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান বড় কিছু নেই। পরের দিন দুপুর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। বিকেলে কেবলমাত্র দুখানা সুলভ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী ঘরের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত লোক তাকে ডেকে কি একটা বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলেন। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুর সময় অস্পষ্ট বাক্যে কর্মচারীটি কিছু একটা বলবার চেষ্টা করছিল। মোটামুটি যা বুঝলে তাতেই তার কপাল ঘেমে উঠল। কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্তস্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটিই একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার কোনো উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর, তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সেই গুপ্তগৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। কীর্তি রায় ও তার পরিবার যে মাটির নিচের কোন অংশে অনাহারে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে তা কেউ জানে না। এই ছোট খালটি প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর জঙ্গলের ভেতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে। বহুকাল থেকে এখানে একটা ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর জঙ্গল যখন নীরব হয়ে যায়, জঙ্গলের গাছগুলো যখন রাতের অন্ধকারে প্রেতের আকার নেয়, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে কতবার যে শুনেছে অন্ধকার বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস ভেঙে পড়লাম, আমাদের ওঠাও আমাদের বাচ্চা। তাই ভয় রাতে কেউ এই পথে নৌকা বাইতে চায় না। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভয়ের ঠিকানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন যে গল্পটা কেমন লাগলো আর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে, আর লাইক করে উৎসাহ বাড়িয়ে তুলবেন।